আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগাণিতিক রাশি হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 লেকচার 4 শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটা অনেকটা থিওরি রিলেটেড হবে এবং এইটার কিছু উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা শিখব কি সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে বহুপদীর যে যোগফল, বিয়োগফল আছে, গুণফল, ভাগফল, এগুলার কিছু নিয়ম আমরা শেখার চেষ্টা করব। যেমন নিয়ম বলতে ভাগ সূত্র আছে, সমতা সূত্র আছে, অভেদ আছে, আর হচ্ছে সাধারণ পদ্ধতিতে ভাগ কিভাবে করব এটা আমরা শিখব। তাহলে এখন প্রথমে যে বিষয়টা যোগফল আর বিয়োগফল নিয়ে কথা বলি। দুইটি বহুপদীকে যদি আমি যোগ করি বা বিয়োগ করি, তাহলে তাদের যে যোগফল বা বিয়োগফল হয় সেটা অবশ্যই বহুপদী হয়। তাহলে যোগফল আর বিয়োগফলেরটা গেল। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই তোমাকে, সেটা হচ্ছে এই যে যেটা লেখা আছে ওটা দিয়ে উদাহরণ দিই। যেমন x² + 2 একটা বহুপদী যার মাত্রা হচ্ছে 2, প্লাস যদি বলি আমি x+1, তাহলে এটা একটা বহুপদী বললাম, এটাকে বললাম p(x) আর এটাকে বললাম হচ্ছে q(x). তাহলে আমি p(x) আর q(x) যদি যোগ করি তাহলে কত হয়? এটা হয় হচ্ছে x² + x + 3, যেটা কি আরেকটা বহুপদী। আমি এটাকে বললাম, ধরে নাও যে f(x). তাহলে p(x) আর q(x) যোগ করে যদি f(x) হয়, তাহলে f(x) হচ্ছে কি যোগফল। তাহলে যোগফলটাও বহুপদী হবে যদি p(x) আর q(x) বহুপদী হয়। এখন আমি যদি বিয়োগফলের কথা বলি, সিমিলার জিনিস, জাস্ট এখানে বিয়োগ করে দেব। তাহলে যদি বিয়োগ করি তাহলে কিছুই না, তাহলে p(x) - q(x) যদি হয়, এখন আগে ছিল প্লাস, এখন হলো মাইনাস। তাহলে এখন p(x) থেকে q(x) যদি বাদ দিই তাহলে এটা হয় হচ্ছে x² - x প্লাস, এখানে তখন এটা মাইনাস হয়ে যাবে, +1। তো এইটাও কি, এটাও একটা বহুপদী হলো। তার মানে যোগফল আর বিয়োগফল করার পরে দুটো বহুপদীকে যদি যোগ আর বিয়োগ করি তাহলে তাদের যোগফল বা বিয়োগফল বহুপদী থাকে। গুণফলের ক্ষেত্রেও বহুপদী থাকে। এটা আমরা দেখার চেষ্টা করব এখন। তাহলে যোগফল আর বিয়োগফলটা গেল। এখন আমরা হচ্ছে গুণফল আর ভাগফল দেখার চেষ্টা করব। যেমন আমি বললাম কি, যে গুণফল যদি করি তাহলে গুণফলের জন্য এটা কি হয়, বহুপদী হয়। কিন্তু ভাগফলের ক্ষেত্রে এটা বহুপদী হইতেও পারে, নাও পারে। ইট মে অর মে নট বি, হতেও পারে, নাও হতে পারে। তাহলে এটা আমরা এখন বোঝার চেষ্টা করব। যেমন একটা বহুপদী বললাম, এটা p(x), x² + 2 p(x), আর x+1 এটাকে বললাম হচ্ছে q(x). তাহলে এখন যদি আমি এই দুটাকে গুণ করি তাহলে কত আসবে? গুণ করলে আসবে হচ্ছে এটা x² দিয়ে টোটালটাকে গুণ করব, তাহলে আসে x³ + x² + 2x, 2 দিয়ে সবগুলোকে গুণ করব, +2। আর এটাকে যদি সাজানোই আছে, তার মানে আদর্শ রূপেই আছে। তাহলে দেখা গেল কি, এটাও একটা কি বহুপদী, তাই না? তাহলে আমি গুণ করলাম এবং গুণ করে ওটা বহুপদী হলো। তাহলে এখন আমার একটু ভাগটা দেখা দরকার, যে ভাগে বহুপদী হচ্ছে কি হচ্ছে না এবং কেন হচ্ছে না। তাহলে এই সেম জিনিস, সেম না, এটা আলাদা একটা, এটাকে আমি এখন ধরলাম হচ্ছে p(x) আর এটাকে ধরলাম হচ্ছে q(x). তাহলে এরকম যদি হয়, আর এটাকে আমি বললাম হচ্ছে, আচ্ছা গুণের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। গুণের ক্ষেত্রে লব যেটা আছে, লবকেই আমি p(x) ধরবো, গোটাটাকে। আর হর যেটা আছে, হরটাকে আমি q(x) ধরবো। তাহলে এখন p(x) কে q(x) দিয়ে ভাগ করলাম এবং ভাগফল যেটা আসবে সেটা আমি বললাম যে f(x). তার মানে কি দাঁড়াইলো, যে p(x) / q(x) সমান হচ্ছে f(x), তাই না? এখানে একটা বিষয় আছে, যদি এইটা আমার হচ্ছে নিঃশেষে বিভাজ্য হতো, নিঃশেষে বিভাজ্য। আমরা ছোটবেলায় একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে যে ভাজ্য সমান ভাগফল গুণ ভাজক যোগ হচ্ছে কি ভাগশেষ। তাহলে সবগুলোকে আমি একটু ইন্ডিকেট করে দিই p(x) q(x) দিয়ে। সেটা আসবে হচ্ছে, ভাজ্যকে বললাম p(x) সমান ভাগফল হচ্ছে f(x), যেটা একটু আগে বলছিলাম
গুণ ভাজক হচ্ছে কিউ অফ এক্স ধরলাম, আর ভাগশেষ যেটা ওটাকে বললাম আর অফ এক্স। তাহলে এখন দেখো, যদি ভাগশেষ আমার শূন্য হতো তাহলে আগেরটা মিলে যেত। তাহলে এইটাকে যদি আমি এইভাবে লিখি যে পি অফ এক্স মাইনাস আর অফ এক্স ডিভাইড কিউ অফ এক্স ইকুয়াল কত, এফ অফ এক্স। এই লাইনটা কিভাবে লিখলাম, এই যে দেখো আর অফ এক্স কে আগে বাম পাশে নিয়ে আসলাম পক্ষান্তর করে, প্লাস থেকে মাইনাস হয়ে গেল, তার মানে পি অফ এক্স মাইনাস আর অফ এক্স হলো। এরপর কি করলাম, তাহলে এর পাশে থাকলো এফ অফ এক্স আর কিউ অফ এক্স। কিউ অফ এক্স কে আবার বাম পাশে পক্ষান্তর করে নিয়ে আসলাম, এটা গুণ অবস্থায় ছিল, এখন এটা ভাগ আকারে চলে গেল। তাহলে যদি কোনো রাশিতে আমার ভাগশেষ থাকে, মানে নিঃশেষে বিভাজ্য না হয়, ওইটার ক্ষেত্রে হবে এটা। তার মানে যদি ভাগশেষ থাকে, আর যদি ভাগশেষ না থাকে তাহলে তো আগেরটাই, সেটা হচ্ছে পি অফ এক্স বাই কিউ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স, নিঃশেষ বিভাজ্য। তাহলে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমি তাহলে এটা দেখি ভাগ করে কত আসে। আর তাহলে এখন কি দেখলাম আমরা, আমরা দেখলাম হচ্ছে গুণফলটা দেখে ফেললাম, যোগফল দেখলাম, বিয়োগফল দেখলাম। এখন হচ্ছে ভাগের যে সূত্র আছে আমরা যেটা ছোটবেলা থেকে জেনে আসছি, ওইটা আমরা এখন পি অফ এক্স, এফ অফ এক্স, কিউ অফ এক্স, আর অফ এক্স এগুলোর মাধ্যমে জানার চেষ্টা করলাম। এবং যদি ভাগশেষ থাকে তাহলে কেমন হবে সমীকরণ বা সূত্রটা, এবং যদি ভাগশেষ না থাকে বা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সূত্রটা কেমন হবে এটা দেখার চেষ্টা করলাম। তো এখন আমি যদি এই ভাগটাকে, আমি এই সূত্রটা একটু এইখানে লেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমি যে বিষয়টা দাঁড়াচ্ছে 2x, এখান থেকে শুরু করি। তাহলে এইটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কত আসে, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এটাই তো ছিল। তো এখন এই সেম জিনিসটা জাস্ট এখানে গুণ করে লিখছি, আগে যেটা মুছে দিলাম ওইটাই। এখন আমি কি করব, ভাগ করব। এই ভাগটা কোন নিয়মে, যে সাধারণ পদ্ধতিতে ভাগ, এইভাবে আমরা ভাগ শিখবো এখন, যদিও আগে থেকেই জানি, জাস্ট আর একটু রিকল করা। তাহলে এখন দেখো এখানে কত আছে, এক্স কিউব, আমাকে কত দিয়ে করতে হবে, 2x কিউব দিয়ে। তাহলে আমি যদি এটার সাথে এটাকে মিলাইতে চাই তাহলে কত করতে হবে, এখানে হাফ দিয়ে যদি গুণ করি দেখো তাহলে মিলবে, হাফ এবং এক্স কিউব মিলে আছে দেখো, তার মানে হাফ। তাহলে এখন আমি হচ্ছে এই জায়গাটাতে উপরে মাত্রা কত আছে, এক্স কিউব, নিচে মাত্রা কত, এক্স কিউব, এটা দিয়ে যদি করি তাহলে হবে। কিন্তু আমি যদি এটাকে জাস্ট বোঝার সুবিধার জন্য এক্স স্কোয়ার 2x স্কোয়ার ধরি তাহলে বিষয়টা বুঝতে আরো বেশি সহজ হবে। তাহলে দেখো যে এখানে কত আছে 2x স্কোয়ার, এখানে কত করতে হবে, এক্স কিউব। তাহলে আমার 2 সরানোর জন্য হাফ দিলাম, আর এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স কিউব হবে, এক্স। তার মানে হাফ এক্স দিয়ে যদি আমি 2x স্কোয়ারকে গুণ করি তাহলে আসবে এক্স কিউব। তাহলে আসলো, আচ্ছা এক্স কিউব আসলো। এক্স কিউব আসার পরে এটা কত আসে, হাফ দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে এটা আসে প্লাস 3x/2, এরকম আসলো। তাহলে এখন এটার সাথে এটাকে যোগ বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো আমি যদি এটাকে ভাগের সময় কি করতে হয়, বিয়োগ করতে হয়, তার মানে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এক্স কিউব কেটে গেল, তাই না? তাহলে এক্স কিউব কেটে গেল, থাকলো হচ্ছে যেটুকু থাকলো, এখন ওটুকু আমরা নামাই নিয়ে আসি, তাহলে থাকে হচ্ছে -6x²। এটা যোগ করলে 5/2x - 6। ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে, এটা দিয়ে এটাকে মিলাইতে হবে, কত দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখো এখানে আছে 2x² আর -6x²। তাহলে আমি যদি এটাকে -3 দিয়ে গুণ করি তাহলে দেখো প্রথমটা মিলে যাবে। আচ্ছা, যদি মিলে যায় তাহলে এটা হলো -6x² হলো। তার এখন -3 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কত হয়, হয় হচ্ছে -9। এখানেও লিখতে পারি বা এখানেও লিখতে পারি। এখন কি করতে হবে, চিহ্ন পরিবর্তন করে দিতে হবে, মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এখন কি দাঁড়ালো, যে এটা -5/2x আর হচ্ছে 9 - 6, দ্যাট ইজ +3। তাহলে এটা কি হচ্ছে আমার ভাগশেষ। এটা ভাগশেষ কেন হলো বুঝবো কিভাবে, দেখো এর যে মাত্রা, এটা তো একটা
ধরে নিলাম এটাকে আমি আর অফ এক্স বললাম। তাহলে এর মাত্রার দিকে তাকাও, এর মাত্রাটা কত? 1। আমি যেটা হচ্ছে ভাজক ছিল, সেই ভাজক আমার কত? এর মাত্রা হচ্ছে 2। ভাজকের মাত্রার থেকে যদি ভাগশেষ বা যেটা অবশিষ্ট থাকছে তার মাত্রা যদি ছোট হয়ে যায়, তাহলে এটা হবে আমার ভাগশেষে পরিণত হয়ে যাবে। কারণ তুমি এখন এটাকে যদি করতে চাও তাহলে এক্স কে নিচে দিয়ে দিতে হবে, কিন্তু ভাগফল কি সবসময় বহুপদী হইতে হবে। যেমন আমি যদি এটাকে এখন মিলাইতে চাই তাহলে কি করতে হবে? আমার করতে হবে এখানে এক্স দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হবে, 1/x দিয়ে যদি গুণ করি এক্স স্কোয়ারকে তাহলে এক্স মিলাইতে পারবো। আমি সহগের দিকে না আসি এখন। এক্স স্কোয়ারকে যদি আমি এক্স বানাইতে চাই তাহলে এক্স দিয়ে ভাগ করতে হবে। যদি আমি এখানে ধরে নাও সামথিং এক্স দিয়ে ভাগ করলাম 1/x, তাহলে এই ভাগফল কি আর বহুপদী থাকবে? ভাগ করার ক্ষেত্রে আমার একটা যে রুল মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাগশেষও ভাগফলও হইবে বহুপদী। কিন্তু এই যে ভাগফল একটা বহুপদী হবে, ভাগশেষ একটা বহুপদী হবে, কিন্তু এই দুইটাকে যখন কম্বাইন করবা তখন এটা বহুপদী হতেও পারে, নাও হতে পারে। তাহলে এখন কি দাঁড়ালো? আমরা হচ্ছে সাধারণ পদ্ধতিতে ভাগ শিখলাম, যেটা আগে থেকে পারতাম, জাস্ট রিকল হলো। এটাকে এটা দিয়ে ভাগ করলাম, প্রথমেরটা মিলাইলাম, এটা বিয়োগ হয়ে গেল, পরে যা ছিল সব নামাই নিয়ে আসলাম এবং এটাকে মিলানোর চেষ্টা করলাম প্রথম পদকে। কারণ কি, এটার হচ্ছে মাত্রা, এটার মাত্রা সমান ছিল। মাত্রা যতক্ষণ সমান থাকবে ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো। মাত্রা সমান, তাই আমরা হচ্ছে 3 দিয়ে গুণ করে এটা ভাগ করলাম, বিয়োগ করার পরে এটা থাকলো। এখন এটার মাত্রা কত? 1, এটার মাত্রা কত? 2। তাহলে আর আমি ভাগ করতে পারবো না, এটাই আমার ভাগশেষ হবে। তাহলে দেখো এখানে আমার ভাগশেষও একটি বহুপদী এবং ভাগফলও একটি বহুপদী। আচ্ছা, তাহলে আমার এখানে আর 1/x রাখার প্রয়োজন নাই কোনো, কারণ 1/x যদি রাখি তাহলে x এর পাওয়ার কত হতো? এখানে x পাওয়ার -1 হতো। আর x পাওয়ার -1 মানে মাত্রা হইতে হবে কি অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা। তাহলে মাত্রা যদি এখানে ঋণাত্মক হয়ে যায় তাহলে তো সে আর বহুপদী থাকছে না। আচ্ছা, তাহলে এইটুকু গেল। এখন আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে গুণ আর ভাগ, এই গুণ আর ভাগের ক্ষেত্রে মাত্রা আর মুখ্য সহগ নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, তাহলে দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, যদি দেখো এই যে বহুপদীটা, এই বহুপদীতে যদি গুণ করলাম এর মাত্রার কি পরিবর্তন হলো? দেখো পি অফ এক্স এর মাত্রা কত ছিল? 2। পি অফ এক্স এর মাত্রা ছিল 2, আর কিউ অফ এক্স এর মাত্রা কত ছিল? ছিল হচ্ছে 1 মাত্রা। এখন আমি যে গুণ করলাম, গুণ করার পরে এফ অফ এক্স, এটাকে যে এফ অফ এক্স বললাম, এফ অফ এক্স এর মাত্রা কত? এখানে দেখো 3। তাহলে কি দাঁড়াইলো? যে আমি যেই বহুপদী দিয়ে গুণ করছি একটা আরেকটাকে, তাদের দুজনের মাত্রাকে যদি আমি এখানে জাস্ট যোগ করতাম তাহলেই টোটাল গুণফলের মাত্রা পেয়ে যাচ্ছি। এটা একটা নিয়ম হিসেবে মনে রাখতে হবে। এখন আমি যদি এর মুখ্য পদের দিকে তাকাই তাহলে দেখো এখানে মুখ্য পদ কত? তার মানে এর মুখ্য পদ আর এর মুখ্য পদ যদি গুণ করি তাহলে আমি টোটাল ভাগফলের মুখ্য পদ পাচ্ছি। আচ্ছা দেখো, তাহলে এইখানে তো এটা ইজি, এক্স স্কোয়ারকে আমি এক্স দিয়ে গুণ করলাম, তাহলে কত আসলো? এক্স কিউব। এটা তো এমনি বুঝতে পারতেছি। তাহলে এর মুখ্যপদ গুণ করলে ভাগফলের বা গুণফলের, এখানে তো গুণফল নিয়ে কথা বলছি, গুণফলের মুখ্যপদের সমান হবে। তাহলে আমি যদি এটাকে একটু অন্যরকম বহুপদ ধরে নিই, যেমন বললাম যে একজনের মুখ্যপদ 2x কিউব ছিল +3, এটাকে যদি আমি গুণ করি 6x স্কোয়ার প্লাস সাপোজ 9, তাহলে আমি যদি এখন এটা গুণ করতাম তাহলে যে ভাগফল হতো, ভাগফলের যে মুখ্য পদ হতো সেই মুখ্য পদ হতো এই পি অফ এক্স এর মুখ্য পদ আর কিউ অফ এক্স এর মুখ্য পদের গুণফল। এটাকে এখানে যেমন দেখালাম, এর মুখ্য পদ কোনটা ছিল? এক্স স্কোয়ার, এর মুখ্য পদ কত? এক্স। এই মুখ্য পদ দুইটাকে গুণ করলে যে এটা আসে সেটা আসলে টোটাল গুণফলের মুখ্য পদ হচ্ছে এক্স স্কোয়ার গুণ এক্স সমান এক্স কিউব। এখানেও তাই হবে, 2x কিউব গুণ 6x স্কোয়ার সমান হবে 12x পাওয়ার 5। তাহলে এখন এখানে দেখো
যে এই যে মুখ্য পদ পাইলাম, তাহলে এখন এই মুখ্য পদের মাত্রাই তো বহুপদীর মাত্রা। এই বহুপদীতে যদি দেখো তাহলে এর যে উৎপাদক গুণ করে তো আমি হচ্ছে ভাগ গুণফল পাচ্ছি, তাই না? তাহলে প্রথম যে বহুপদী আর দ্বিতীয় যে বহুপদী, এই দুইটার মাত্রাকে যদি আমি যোগ করি 3 + 2 = 5, তাহলে আমি বলতে পারছি যে গুণফলের মাত্রা যে বহুপদী দুইটাকে গুণ করছি তাদের মাত্রার যোগফলের সমান। তাই হচ্ছে না, 5 হচ্ছে 3 আর 2 এর যোগফলের সমান। সিমিলারলি আরেকটা হচ্ছে যদি মুখ্য সহগ, এখানে মুখ্য সহগ কত? 12। মুখ্য সহগ হবে, গুণফলের মুখ্য সহগ হবে যে বহুপদী দুইটাকে গুণ করছি তাদের মুখ্য সহগের গুণফলের সমান। দ্যাট মিনস এই যে 12টা, আমার যে 12টা পেলাম, এইটা হচ্ছে একজনের মুখ্যপদ 2 ছিল আর একজনের মুখ্যপদ 6 ছিল, এই দুইটাকে গুণ করে আমি 12 পেলাম। ঠিক আছে? আচ্ছা, এখন এটা বুঝতে পারলাম। তার মানে গুণের ক্ষেত্রে আমার যে নিয়মগুলো ছিল সেগুলো আমার গেল। এখন ভাগের ক্ষেত্রে যদি দেখি, দেখো এইখানে তো ভাগ করলাম একটা, এই ভাগের ক্ষেত্রে আমরা খেয়াল করি, এই ভাগের ক্ষেত্রে পি অফ এক্স এর মাত্রা কত? x² গুণ x, তার মানে x³ তাহলে এর মাত্রা হচ্ছে 3। ওপরেরটার মাত্রা হচ্ছে 3 আর নিচেরটার মাত্রা কত? 2, তাই না? তাহলে নিচেরটার মাত্রা যদি 2 হয় তাহলে ভাগের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে ওপরেরটার মাত্রা মানে লবের মাত্রা, এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি লব। ওপরেরটাকে লব, নিচেরটাকে হর। আচ্ছা, তাহলে তাহলে ওপরেরটা থেকে যদি আমি নিচেরটার মাত্রাকে বাদ দিই তাহলে কত আসে? 1 আসে এখানে। তাহলে দেখো এটা হবে কি, আমাদের আগে ছিল গুণফল, এখন এটা ভাগফল হবে। গুণের ক্ষেত্রে কি যোগ, ভাগের ক্ষেত্রে বিয়োগ। আচ্ছা, তাহলে আমি এখন কি করলাম? ভাগ। তার মানে আমি যদি লবের মাত্রা থেকে হরের মাত্রাকে বিয়োগ করি তাহলে আমি ভাগফলের মাত্রা পাবো। দেখো এখানে ভাগফলের মাত্রা কত? ½ x⁻1, তার মানে ভাগফলের মাত্রা পেয়ে গেলাম। ওপরেরটা লবের মাত্রা থেকে হরের মাত্রাকে বিয়োগ করলাম, আমি হচ্ছে ভাগফলের মাত্রা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার একটা সূত্র হয়ে গেল, মানে নিয়ম একটা বুঝে গেলাম। এখন এর যে মুখ্য পদ, এরও তো মুখ্য পদ, তাহলে মুখ্য পদটার দিকে দেখো, আমি যদি হচ্ছে এটার মুখ্য পদ কত আর এটার মুখ্য পদ কত, তাহলে মুখ্য পদ, লবের মুখ্য পদ ডিভাইড যদি হরের মুখ্য পদ করি সমান আমি কি পাবো? ভাগফলের মুখ্য পদ। কিভাবে এটা দেখি, লবের মুখ্য পদ কত এখানে? x³ তাই না? আচ্ছা, x³ ডিভাইড, আমি যদি এখানে হরের মুখ্য পদ কত? 2x² যদি করি তাহলে কত আসে? ওপরে একটা x থাকে, তাই না? আর নিচে কত? x² কাটে, ওপরে x থাকে, নিচে 2 থাকে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ½ x, x/2 আর ½ x তো সমান। তাহলে এটা কি দাঁড়ালো? এটা আমার ভাগফলের মুখ্য পদ দাঁড়ালো, তাই না? তাহলে এখন কি দাঁড়ালো, যে ওপরেরটার মাত্রা থেকে আমি যদি নিচেরটার মাত্রাকে বাদ দিই তাহলে ভাগফলের মাত্রা পেলাম 1, আর এর যে মুখ্য সহগ কত ছিল? 1, এর মুখ্য সহগ কত? 2। মুখ্য সহগ বাই মুখ্য সহগ যদি করি তাহলে আমি হচ্ছে ভাগফলের মুখ্য সহগ পাবো। আচ্ছা, এইটুকু বুঝতে পারলাম। এখন আমার যে রিমাইন্ডার এক্স, আর অফ এক্স বা ভাগশেষ, এইটার ক্ষেত্রে একটা শর্ত আছে যেটা আমি একটু আগে ভাগ করার সময় বলছিলাম। সেটা হচ্ছে এই যে রিমাইন্ডার এর মাত্রার দিকে তাকাও, কত? এখানে এটা তো একটা বহুপদী, এই বহুপদীর মাত্রা কত? 1। তাহলে এই বহুপদীর মাত্রা 1 আর আমার ভাজক যেটা, এই ভাজকের মাত্রা কত? ভাজকের মাত্রা 2। ভাজকের মাত্রা থেকে যখন আমার যে ভাগশেষ থাকবে সেটার মাত্রা ছোট হয়ে যাবে তখন আমি ভাগ করা বন্ধ করে দিব, তাহলে ওটাই হবে আমার ভাগফল, আর যেটা থাকবে ওটা ভাগশেষ হবে। তাহলে এখন ভাগশেষের মাত্রা কি ভাজকের মাত্রার থেকে কম, তাই না? অতএব এখানে আমি বলতে পারি যে আর অফ এক্স, সেটা কি? ভাগশেষ এর মাত্রা, ভাজক কি? কিউ অফ এক্স, তাই না? এর মাত্রা কিউ অফ এক্স এর মাত্রা থেকে কম, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা গুণ আর ভাগের ব্যাপারটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন দেখো আমরা তাহলে কি দেখলাম? আমরা ভাগ সূত্র দেখলাম, ভাগের যত নিয়ম আছে, গুণের নিয়ম আছে, যোগফল বিয়োগফল বুঝলাম।
এখন আমরা আর কি দেখলাম, আমরা হচ্ছে সাধারণ পদ্ধতিতে ভাগটাও দেখে ফেললাম। এখন আমাদের যেটা বাকি আছে সমতা সূত্র আর অভেদ। তো সমতা সূত্রটা কি দেখি, এটা হচ্ছে সমতা চিহ্ন বা সমান চিহ্নের উভয় পাশে বা উভয় পক্ষে এক্স এর যে একই ঘাত থাকবে বা পাওয়ার থাকবে, তার যে সহগ সেগুলো পরস্পর সমান হবে। একটা উদাহরণ দিই, যেমন এক ঘাত বিশিষ্ট একটি সমীকরণ, সমতা চিহ্ন মানে হচ্ছে সমীকরণ থাকতে হবে। যেমন আমি বললাম এ এক্স প্লাস বি ইকুয়াল পি এক্স প্লাস কিউ, এরকম যদি হয় সমতা চিহ্ন এর উভয় পাশে, তার মানে এটা কি একটা সমীকরণ, সমান চিহ্ন দেওয়া আছে মানে এটা সমীকরণ। তাহলে এখন এক্স এর সহগ এখানে কত, এ, আর এখানে এক্স এর সহগ কত, পি। তাহলে এক্স এর পাওয়ার কত এখানে 1, এখানে এক্স এর পাওয়ার কত 1, তার মানে এক্স এর ঘাত যেখানে 1 তার সহগগুলো সমান হবে, এ আর পি সমান হয়ে গেল। এখানে এক্স এর পাওয়ার কত 0, এখানে এক্স এর পাওয়ার কত 0, এক্স এর পাওয়ার একই ঘাত বিশিষ্ট, তার মানে এই শূন্য ঘাত বিশিষ্ট ইয়াগুলা কি সহগগুলা, সেটা হচ্ছে বি আর কিউ, এটা সমান। এটা হচ্ছে আমার সমতা চিহ্নের উভয় পাশে এক্স এর একই ঘাত বিশিষ্ট সহগ দ্বয় পরস্পর সমান। এটা গেল। এখন যদি আমি এটাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, ধরে নাও বলা হলো যে এ এক্স প্লাস বি এর ভ্যালু 7x+3, তাহলে এখানে আমি এখান থেকে বের করতে পারবো না, এটাকে বলা হয় সহগ সমীকৃত করা বা ধ্রুবপদ সমীকৃত করা। তাহলে কি শিখলাম, দুইটা নতুন শব্দ, সহগ সমীকৃত আর ধ্রুবপদ সমীকৃত। সহগ সমীকৃত ও ধ্রুবপদ সমীকৃত। সমীকৃত মানে কি, সহগগুলোকে সমান ধরে পাই, ধ্রুবপদকে সমান ধরে পাই। তাহলে এখানে এক্স এর পাওয়ার কত 0, এখানে এক্স এর পাওয়ার কত 0, এই দুটো ধ্রুবপদ না? তো ধ্রুবপদ কি সমান, দুইটা বহুপদী যদি সমান হয় তাহলে এটা সমীকরণ, এই সমীকরণ, এই সমীকরণের ধ্রুবপদগুলো কি সমান হবে। তাহলে এর ধ্রুবপদ কত বি, আর এই পাশের ডান পক্ষের ধ্রুবপদ কত 3, তাহলে ধ্রুবপদ সমান। তাহলে এটা ধ্রুবপদ সমীকৃত করলাম। সিমিলারলি আমি যদি একই ঘাত বিশিষ্ট এক্স এর একই ঘাত বিশিষ্ট এর সহগ যেগুলা সেগুলোকে সমান ধরি, বা এটাকে বলছি কি সহগ সমীকৃত করা। এই পাশের এক্স পাওয়ার 1 এর সহগ হচ্ছে এ, এই পাশে এক্স পাওয়ার 1 এর সহগ হচ্ছে 7। আমি যদি সিমিলারলি এখন দ্বিঘাত সমীকরণের কথা বলি, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল, যদি আমি এখানে বলি যে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 7, এরকম যদি বলি, তাহলে দেখো এখানে আমি কি বলবো, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত যদি করি তাহলে আমি বলতে পারি যে a সমান 3, এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এখানে এক্স স্কোয়ারের সহগ 3। সিমিলারলি এখানে যদি এক্স এর সহগ সমীকৃত করি পাই, তাহলে এখানে কি হবে, বি ইকুয়াল এ পাশের সহগ হচ্ছে -4। আর যদি আমি বলি যে ধ্রুবপদ সমীকৃত করি, ধ্রুবপদকে আরেকভাবে বলতে পারি যে এক্স পাওয়ার 0 এর সহগ সমীকৃত করে পাই, তাহলে কত হবে, সি ইকুয়াল 7। ঠিক আছে, তো সিমিলারলি আমরা n সংখ্যক এর ক্ষেত্রেও বলতে পারি একই কথা। আচ্ছা, তো এইটুক আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা যদি n সংখ্যক বহুপদীর ক্ষেত্রে জিনিসটাকে উল্লেখ করতে চাই, তাহলে দেখো এখানে একটা নতুন জিনিস আসবে, সেটা হচ্ছে n সংখ্যকের ক্ষেত্রে যদি বলি আমি, তাহলে a সাব 0 এক্স পাওয়ার n প্লাস a সাব 1, এটাকে কি বলতেছি, a উচ্চারণ করেছি হবে a সাব 0 বা a সাব 1। সাব মানে সাবস্ক্রিপ্ট আকারে লেখা হয়েছে, নিচে লেখা হয়েছে এজন্য। অথবা এটাকে সংক্ষেপে a0 এক্স পাওয়ার n, a1 এক্স পাওয়ার n-1, মানে পাওয়ার এক এক করে কমবে। এখানে লাস্টে কি হবে, a n সংখ্যক পর্যন্ত যাবে এবং এক্স এর পাওয়ার কত হবে 0 হবে, তাই না? তাহলে এইখানে আমি যদি একটা বলে দিই এর ভ্যালু, এখানে পি হইতে পারে, কিউ হইতে পারে, আর হইতে পারে। আমি যদি এখানে বলি যে 7 এক্স পাওয়ার n প্লাস 5 এক্স পাওয়ার n-1 প্লাস ডট 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 চলে যাচ্ছে, শেষ পর্যন্ত হলো যে বললাম 3 এক্স পাওয়ার 0 বা 3। তাহলে এখানে কি দাঁড়াবে, আমি যদি এখানকারও সমতা সূত্র অনুযায়ী যদি সহগ সমীকৃত করি এবং ধ্রুবপদ সমীকৃত করি, তাহলে পাবো a0 এর ভ্যালু কত 7 হবে, a1 এর ভ্যালু কত হবে 5 হবে, আর এভাবে চলতে থাকবে সবগুলা। চলার পরে শেষেরটা যত n এর ভ্যালু কত হবে, এখানে আছে ধ্রুবপদের 3।
তাহলে আমরা সমতা সূত্র কি সুন্দরভাবে বুঝতে পারলাম। আচ্ছা, এখন অভেদ জিনিসটা কি, আর অভেদ আর সমীকরণের মধ্যে তফাৎটা কোথায়, এটা একটু দেখার ব্যাপার। আচ্ছা, তাহলে অভেদ যদি আমরা দেখি, অভেদ সমীকরণের জন্য কি সমতা চিহ্ন, এটাকে বলছি সমতা চিহ্ন। আর অভেদের জন্য কি তিনটা দাগ, এটাকে বলা হয় অভেদ চিহ্ন। তাহলে অভেদ জিনিসটা কি, যেমন আমি এরকম একটা লাইন লিখতে পারি, ধরেন আমরা কি জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তো অভেদ হচ্ছে উভয় পাশে, সমতা চিহ্নের উভয় পাশে, এখানে তিন দাগ দিয়ে দিলাম। আমি এটাকে অভেদ কেন বলতেছি একটু পরে বলতেছি। সেটা হচ্ছে অভেদ চিহ্নের উভয় পাশে বা সমতা চিহ্নের উভয় পাশে যদি একই চলক বিশিষ্ট দুইটা বহুপদী হয় এবং তাদের মান যদি সমান হয়, তাহলে এটাকে বলবো আমরা অভেদ। এবং কি হইতে হবে, তাহলে এখানে হচ্ছে প্রথমে একই চলক বিশিষ্ট দুইটা বহুপদী হইতে হবে, একই চলক বিশিষ্ট দুইটা বহুপদী হইতে হবে। আরেকটা কথা কি, আরেকটা কথা হচ্ছে এই যে চলকগুলার ডোমেন, আমি যখন প্রথম ক্লাস নিয়েছিলাম তখন বলছিলাম যে চলক এর যে ভ্যালুগুলো আমরা ইনপুট দিতে পারি একটা বহুপদী বা একটা রাশিতে, সেইগুলোকে আমরা বলি ওইটার সেটকে বলি, ওই যে ভ্যালুগুলা, ওই ভ্যালুগুলার সেটকে বলি ডোমেন। তাহলে এর যে ডোমেনগুলা, ডোমেন সমান হবে এই বহুপদীর জন্য যে ডোমেন হবে এ আর বি এর, এই বহুপদীর জন্য এ আর বি এর ডোমেন সেম হবে। আচ্ছা, ডোমেন একই হবে। আর ভ্যালু যদি আমি ইনপুট করি একটা, তাহলে কি হবে, ভ্যালু যদি ইনপুট করি ডোমেনের ফলে যে মান পাবো, মান এটাও সেম হবে। যেমন একটা উদাহরণ দিই, এ এর জায়গাতে যদি আমি 2 বলি, এ ইকুয়াল 2, আর বি এর জায়গায় যদি 3 বললাম ধরে নাও। এখন এখানে তো আমি ডোমেন উল্লেখ করে দিই নাই, ডোমেন যখন উল্লেখ করবে ডোমেন আমার বলা থাকবে, ধরে নাও ডোমেনে হচ্ছে এ চলকের জন্য ডোমেন বললাম যে এ, আর বি চলকের জন্য ডোমেন বললাম ধরে নাও বি। ডোমেন হচ্ছে একটা সেট যার মধ্যে ভ্যালু থাকবে যে 2 3 5 6 8 এরকম, ধরে নাও এই চারটা ভ্যালু দিছে আমাকে, এই কয়টা, তার মানে ডোমেন হচ্ছে এই কয়টা ভ্যালু নিতে পারবে সে। আর যদি আমি বিতে বলি যে 3 7 8 9 এই কয়টা, তাহলে সে বি এর মধ্যে শুধু এই কয়টাই ইনপুট দিতে পারবে, বি এর জায়গায় 3 বসাইতে পারবে অথবা 7 অথবা 8 অথবা 9, এর বাইরে সে 4 বসাইতে পারবে না, কারণ আমি ডোমেনের মধ্যে এটা উল্লেখ করে দিচ্ছি যে বি এই ভ্যালুগুলো ইনটেক নিতে পারে। যখন আমি উল্লেখ করব না তখন সে যে কোনো সংখ্যা নিতে পারে, বাস্তব সংখ্যার সেট থেকে যে কোনো সংখ্যা নিতে পারে, 1 2 3 দশমিক যে কোনো কিছু নিতে পারে। তাহলে আমি এখন বললাম যে এর ভ্যালু 2 ধরি, দুজনের জন্য সেম, বি এর জন্য 3 ধরি, দুজনের জন্য সেম। তাহলে এখানে যদি আমি বলি যে এর ভ্যালু কত ধরলাম 2 প্লাস 3 হোল স্কোয়ার, এটা যদি হয় তাহলে এর ভ্যালু আমি কত বের করি 5 স্কোয়ার, 5 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25। এখানে দেখে তাহলে এখন এ স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এর ভ্যালু ধরলাম 2 আর বি এর ভ্যালু ধরলাম 3 প্লাস 3 স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 4 প্লাস 4 3 12 যোগ 9। তাহলে আমি যদি এটা যোগ করি, এটা হচ্ছে 16 হলো, এটা 9 হলো, টোটালে কত হলো 25। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুজনের ভ্যালু কত সেম, তাহলে আমি এটাকে অভেদ বলতে পারবো। তাহলে অভেদ হওয়ার জন্য শর্ত কি, বহুপদী বা রাশি উভয় পাশে যেটা হবে সেগুলোকে অবশ্যই একই চলক বিশিষ্ট হতে হবে। এখানে এবি আছে, এখানে এবি আছে, এখানে এবি ইচ্ছা করলে সি থাকতে পারতো না, তুমি যদি এখানে সি বলতা তাহলে এই পাশে দুইটা চলক এ আর বি আছে, এখানেও এবি আছে কিন্তু সি এক্সট্রা আছে, তাহলে এটা অভেদ হতো না, এটা হয়তো সমীকরণ হতে পারতো, আমি যদি বলে দিতাম এটা একটা সমীকরণ তাহলে এটা সমীকরণ। আর ডোমেন কি, ডোমেনের জন্য বললাম যে সেট থেকে আমি ভ্যালুগুলো ইনপুট দিতে পারবো, সেটা হচ্ছে ডোমেন। এবং এ আর বি এর জন্য আমার সেম ডোমেন থাকতে হবে, এই এই এ রাশির জন্য আমার যে এ আর বি এর জন্য ডোমেন, আর এটার জন্য যে ডোমেন সেটা সেম হইতে হবে। আচ্ছা, তাহলে এখন আর ডোমেনের ভ্যালু বসানোর পরে বাম পক্ষে ডান পক্ষে যে মানটা আসবে আমার ওই রাশি বা বহুপদীর, সেটার ভ্যালু সেম হবে, তাহলে এটা অভেদ বলতে পারি। আরো যদি অভেদের কিছু জেনারেলাইজড কথা বলি, সেটা হচ্ছে যে যে কোনো বীজগাণিতিক সূত্র, ঠিক আছে, যেমন কিউবের সূত্র আছে, এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি
প্লাস 3ab² প্লাস b³ এরকম যত সূত্র আছে বীজগণিতের সবগুলাই এক একটা অভেদ, কারণ তুমি এইগুলোতে যে কোনো ভ্যালু ইনপুট দাও এর বাম পক্ষ আর ডান পক্ষ সবসময় সমান হবে। কিন্তু সমীকরণে কি হইতে পারে, সমীকরণে অনেক সময় এরকম হইতে পারে যে বাম পক্ষের ভ্যালু ডান পক্ষের ভ্যালুর সাথে মিলছে না, ওগুলোকে সমীকরণ বলতে পারবো কিন্তু অভেদ বলতে পারবো না। আশা করি সমীকরণ, অভেদ এবং সমতা সূত্র আর যে ভাগ সূত্র, সাধারণ পদ্ধতিতে ভাগ, এগুলো বুঝতে পারছো। নেক্সট দিনে এই সাধারণ পদ্ধতিতে ভাগ এর আরো দু একটা উদাহরণ দেখবো আর সামনের দিকে আগানোর চেষ্টা করবো।